প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজকের এই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমরা গতদিনের আলোকে আর একটা পাঠ্যসূচি আলোচনা করতে যাচ্ছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তা আসলে তার পূর্বে আমরা আলোচনা করেছি নেটওয়ার্কের উদ্দেশ্য বা সুবিধা। তো এই যে নেটওয়ার্কের সুবিধা বা নেটওয়ার্কের প্রকারভেদ আমরা আলোচনা করলাম, কিন্তু এই সুবিধাগুলো পেতে আমাদের নেটওয়ার্কটা স্থাপন করা দরকার। কারণ নেটওয়ার্ক স্থাপন না করলে পরে তা আমরা এই কোনো সুবিধাই পাবো না। তো তারই আলোকে ওই নেটওয়ার্ক, যে ধরনের নেটওয়ার্কে আমরা তৈরি করি না কেন এবং যে ধরনের সুবিধাই পেতে চাই, কম বেশি যাই হোক, কিন্তু সেটাকে স্থাপনের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ বা যন্ত্রপাতির প্রয়োজন, যেটাকে আমরা নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদানও বলে থাকি, আবার নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি বা ডিভাইসসমূহ বলে থাকি। অর্থাৎ আমরা জানি যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো বিষয় সম্পাদন করতে গেলে তার কিছু উপাদান প্রয়োজন হয়, তা না হলে ওই কাজটা সমাধান করা যায় না, কম বেশি যাই প্রয়োজন হোক না কেন। তো এই নেটওয়ার্কটা গঠন করতে গেলে বা স্থাপন করতে গেলে তার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে। তো সেই যন্ত্রপাতি বা ডিভাইস সমূহ নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমরা এখানে লিখেছি নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি। অর্থাৎ নেটওয়ার্ক স্থাপন করতে গেলে কি কি যন্ত্রাংশ, যন্ত্রপাতি বা ডিভাইস সমূহ প্রয়োজন, সেটার কিছু তালিকা আমাদের এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আগে তালিকার সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমত আছে আমাদের এনআইসি অর্থাৎ নিক। তারপর আছে মডেম। মডেমকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারনাল মডেম আর এক্সটার্নাল মডেম। রাসেল, তো তারপর আছে আমাদের হাব, তারপর সুইচ, তারপর রাউটার, তারপর দেখতে পাচ্ছি গেটওয়ে, তারপর রিপিটার, তারপর ব্রিজ। ব্রিজকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ আর ওয়্যারলেস ব্রিজ। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বা ডিভাইস সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমাদের যেটা আছে নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়ে থাকে। নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়ে থাকে। তো নেটওয়ার্ক স্থাপনের জন্য এই নিক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা ডিভাইস বা যন্ত্রপাতি, যে কার্ড কম্পিউটারের মাদারবোর্ডের সাথে লাগানো থাকে এবং এই নিক কার্ডের দ্বারা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে সাহায্য করে, বা কম্পিউটার এই নিক কার্ডের মাধ্যমে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারে। কারণ এই নিক কার্ড অথবা এইখানকার আরও যে লিস্টের থেকে যে সমস্ত যন্ত্রপাতির নাম দেওয়া আছে, এর
যে কোনোটাই যদি না হয়, কোনোটাই যদি না থাকে, তাহলে আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়া সম্ভব না। অর্থাৎ নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে গেলে বা নেটওয়ার্কটা স্থাপন করতে গেলে, একাধিক কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে গেলে এই ধরনের কোনো কার্ড, যেটাকে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের ডিভাইস বা যন্ত্রপাতি বলা হয়, তার যে কোনোটাই আমাদের প্রয়োজন হয়। তা না হলে আমরা সংযোগ হতে পারি না, সংযুক্ত হতে পারি না। তো তেমনই একটা গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশটা, তার নাম হচ্ছে নিক, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ এটা দ্বারা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারি। এই বর্তমানে বাজারে প্রচলিত যে সকল কম্পিউটার, ল্যাপটপ আমরা পাই, তার প্রায় অধিকাংশ কম্পিউটারেই বা অধিকাংশ ল্যাপটপেই আমরা দেখতে পাবো যে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে এই কার্ডটি সংযুক্ত থাকে। আবার আলাদাভাবে আমরা এই কার্ডটিকে মাদারবোর্ডের এক্সপানশন স্লটের সাথে আমরা এটা সংযুক্ত করতে পারি। তো সাধারণত বাজারে যে কম্পিউটার প্রচলিত আছে, তার প্রায় অধিকাংশ কম্পিউটারেই বা ল্যাপটপেই আমরা এই নিক কার্ড সংযুক্ত হতে দেখি বা সংযুক্ত থাকে। তো যাই হোক, এটা একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার জন্য বা নেটওয়ার্ক তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। তারপর যেটা আছে আমাদের মডেম। তো মডেমটা আর একটা বহুল জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্রাংশ বা যন্ত্রপাতি বা ডিভাইস। কারণ বর্তমানে আমরা দেখি মডেমের প্রচলন খুবই বেশি, এবং মডেম দ্বারা আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে একাধিক কম্পিউটারের মধ্যে বা নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারের মধ্যে তথ্য সারা বিশ্বেই আদান প্রদান আমরা করতে পারি। তো এই মডেমটা মূলত হয় কীরকম? মডেমটা মূলত কম্পিউটার থেকে, একটা প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে বা একটা কম্পিউটার থেকে আরও একাধিক কম্পিউটারে তথ্য প্রেরণ করে। কিভাবে? প্রেরক কম্পিউটার থেকে যখন তথ্যটা প্রেরণ করা হয়, তখন ওই ডিজিটাল বিটকে মডেম গ্রহণ করে। প্রেরক কম্পিউটারের সাথে যে মডেমটা সংযুক্ত থাকে, ওই কম্পিউটার থেকে যখন কোনো তথ্য প্রেরণ করা হয় প্রাপক কম্পিউটারের উদ্দেশ্যে বা তার গন্তব্যের উদ্দেশ্যে, তখন প্রথমেই ওই প্রেরক কম্পিউটার থেকে প্রেরণ করা যে তথ্য বা ডেটা সমূহ, ওগুলো ডিজিটাল বিটকে, ওইগুলো ডিজিটাল বিট থাকে, ওই ডিজিটাল বিটকে আগে মডেম গ্রহণ করে। প্রেরক কম্পিউটারের মডেম গ্রহণ করে সে ওই বিটগুলোকে অ্যানালগ বিটে রূপান্তরিত করে ছেড়ে দেয়। অ্যানালগ বিটে রূপান্তরিত করে ওই কম্পিউটার থেকে ছেড়ে দেয়। দেওয়ার পর ওটা প্রাপক কম্পিউটারের যে মডেমটা লাগানো থাকে বা যে গন্তব্যে পাঠানো হয়েছে, ওই গন্তব্যের কম্পিউটারে যে মডেমটা লাগানো থাকে, ওই মডেম ওই অ্যানালগ বিটটাকে গ্রহণ করে এবং গ্রহণ করে তখন ওই মডেমটা আবার ওই অ্যানালগ বিটকে বা বিটগুলোকে, সংকেতগুলোকে আবার ডিজিটাল বিটে রূপান্তরিত করে ওই প্রাপক কম্পিউটারকে দিয়ে দেয়। অর্থাৎ ওই প্রাপক কম্পিউটারের যে মডেমটা থাকে, ও ওই বিটগুলোকে ওই প্রাপক কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল বিটে রূপান্তরিত করে তবেই ওই কম্পিউটারকে দিয়ে দেয় এবং বুঝতে পারে। তাহলে কি হলো? মডেমটা মূলত এই ডিজিটাল বিটকে অ্যানালগ বিটে, আবার অ্যানালগ বিটকে ডিজিটাল বিটে রূপান্তরিত করার কাজেই মূলত ব্যবহার হয়ে থাকে, ইন্টারনেটের সাথে সংযুক্ত করে থাকে। তো এটা একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যা কিনা আমাদের নেটওয়ার্ক স্থাপনের জন্য খুবই প্রয়োজন। তো এই মডেমকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টারনাল মডেম, আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। তো ইন্টারনাল আর এক্সটার্নাল বলতে আমরা বুঝে থাকি
যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক। তো ইন্টারনাল আভ্যন্তরীণ আর এক্সটার্নাল বাহ্যিক। তো ইন্টারনাল মডেমটা কীরকম? সাধারণত ইন্টারনাল মডেমটা হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডের সাথেই লাগানো থাকে এবং এই ভিতরের অংশে বা কম্পিউটারের ভিতরে যে মাদারবোর্ড থাকে ওই মাদারবোর্ডের সাথেই সাধারণত এই ইন্টারনাল মডেমগুলি লাগানো থাকে এবং এভাবেই নেটের সাথে সংযুক্ত হওয়া সম্ভব, তথ্য আদান প্রদান করা যায়। তো এই মডেমের গতি একটু কম এবং তার দামও কম। আর এক্সটার্নাল মডেম যা কিনা বাহ্যিক দিক থেকে অর্থাৎ কম্পিউটার ল্যাপটপের বাইরের দিক থেকে এই মডেমটা সংযুক্ত করা যায়, সেটা হতে পারে কম্পিউটারের কোনো পোর্টে সংযুক্ত করা যায় অথবা দেখা যাচ্ছে যে কম্পিউটারের সাথে বাহ্যিকভাবে তার সংযুক্ত করে তারের সাহায্যেও ওই মডেমটা বাইরের দিক থেকে সংযুক্ত করা যায়, অর্থাৎ তারবিহীনভাবেও সংযুক্ত করা যায় আবার তারের সাহায্যেও সংযুক্ত করা যায় বাহ্যিক দিক থেকে। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মডেম। তো এই এক্সটার্নাল মডেম আর ইন্টারনাল মডেম যেভাবেই দিই না কেন দুটোই মডেম বলা হয়, আকার আকৃতির পার্থক্য থাকে, তারতম্য থাকে। তো ইন্টারনাল মডেমটা কম্পিউটারের ভিতরের অংশে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা থাকে আর এক্সটার্নাল মডেম কম্পিউটারের বাইরের অংশে হয় তার দ্বারা অথবা তারবিহীনভাবে সংযুক্ত করা হয় তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এবং এটা সংযুক্ত করে আমরা তথ্য আদান প্রদান করতে পারি বা নেটওয়ার্কিং স্থাপন করতে পারি। তো এই ইন্টারনাল মডেমের গতিও বেশি, তুলনামূলকভাবে এই এক্সটার্নাল মডেমের গতি এই ইন্টারনাল মডেমের থেকে বেশি এবং তার দামও বেশি। তো এই গেল হচ্ছে মডেম। তাহলে আমরা দেখতে পেলাম এনআইসি বা নিক কার্ড আর মডেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আর মডেম। মডেমের আবার দুইটা ভাগ, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এরপরে আমরা আছে হাব। হাব আর একটি নেটওয়ার্কিং স্থাপনের জন্য আর একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা ডিভাইস যার মাধ্যমে আমরা নেটওয়ার্ক স্থাপন করতে পারি। তো হাব সাধারণত স্টার টপোলজির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে বা বেশি ব্যবহৃত হয়। এই হাবের সাহায্যে যখন নেটওয়ার্ক স্থাপন করা হয় তখন হাব একটা নিয়ন্ত্রণকারী ডিভাইস বা প্রেরক কম্পিউটার থেকে যে তথ্যগুলো প্রেরণ করা হয়, প্রাপক কম্পিউটার একাধিক থাকতে পারে। সেই প্রাপক কম্পিউটার যতগুলোই থাকে না কেন প্রত্যেকটিতেই সমানভাবে তথ্য পেয়ে থাকে। আমি যদি মনে করি 10টি কম্পিউটার আছে, 10টি কম্পিউটারের তথ্য আমি দিব না, 5টিতে দিব আর 5টিতে দিব না, 2টিতে দিব আর 8টিতে দিব না, 7টিতে দিব 3টিতে দিব না, কিন্তু তা হাবের সাহায্যে সম্ভব নয়। হাবে কি হয়, তথ্য যেখান থেকে প্রেরণ করা হয় হাবের মাধ্যমে ওর সাথে সংযুক্ত বা ওই নেটওয়ার্কে সাথে সংযুক্ত সকল প্রাপক কম্পিউটারই তথ্যগুলো পেয়ে থাকে। তারপর সুইচ আর একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক স্থাপনকারী ডিভাইস বা যন্ত্রাংশ যার মাধ্যমে আমরা হাবের মতোই তথ্য প্রেরণ করতে পারি, কিন্তু হাবের থেকে সুইচের ব্যবহারটা একটু বেশি বা একটু বেশি গুরুত্ব বা বেশি সুবিধাজনক। কারণ সুইচে আমি সুইচ দ্বারা স্থাপনকৃত সকল কম্পিউটারেই আমরা তথ্য প্রেরণ করতে পারি, আবার প্রয়োজনে আমার নির্দিষ্ট কিছু কম্পিউটারও তথ্য দিতে পারি। অর্থাৎ যেখানে আমি দিতে চাই আমার খুশি মতো যে এই 5টি কম্পিউটারে দিব আর 5টি কম্পিউটারে দিব না।
এই 4টিতে দিব, 6টিতে দিব না, বা এই 7টিতে দিব, 3টিতে দিব না, এরকম আমার ইচ্ছা অনুযায়ী আমি তথ্য দিতে পারি। আবার প্রয়োজনে সব কম্পিউটারও তথ্য দিতে পারি। এই জন্য এই সুইচের ব্যবহারটাই বেশি এবং হাবের থেকে সুইচটা বেশি সুবিধাজনক। মূলত দুটোই একই প্রক্রিয়ায় প্রায় একই রকম কাজ করে থাকে, তবে সুইচের সুবিধাটা কিছুটা হলেও বেশি। রাউটার, তারপর আমাদের যেটা আছে রাউটার। রাউটার আরেকটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক স্থাপনকারী বা ডিভাইস বা যন্ত্রাংশ। অর্থাৎ রাউটারের মাধ্যমে আমরা একাধিক নেটওয়ার্কে আমরা সংযুক্ত করতে পারি। দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদান করার ব্যবস্থা করা হয় এই রাউটারের মাধ্যমে। তো রাউটার দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে তথ্য আদান প্রদান করতে আমরা পারি, যার কারণে ব্যবহার করা হয় রাউটার। এটা একটা বুদ্ধিমান এবং গুরুত্বপূর্ণ এবং বর্তমানের জনপ্রিয় নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্ক যন্ত্রাংশ। তারপর যেটা আমাদের আসবে গেটওয়ে। গেটওয়ে নেটওয়ার্ক স্থাপনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা ডিভাইস। তো গেটওয়ের মাধ্যমে আমরা একাধিক নেটওয়ার্কের মধ্যে একাধিক প্রোটোকলের সাথে সংযোগ করতে পারি বা একাধিক প্রোটোকলকে সংযুক্ত করতে পারি। একটা নেটওয়ার্ক প্রোটোকলের সাথে অন্য আরেকটি নেটওয়ার্ক প্রোটোকলের সংযোগ স্থাপন করতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি। তো এই প্রোটোকলটা কি, নেটওয়ার্ক প্রোটোকলটা কীরকম? নেটওয়ার্ক প্রোটোকল বলতে আমরা বুঝি যে কিছু নিয়ম কানুন, অর্থাৎ একটা নেটওয়ার্কিংয়ের নিয়ম কানুন একরকমভাবে তৈরি করা হয়েছে, ওই নিয়ম কানুনের থেকে হয়তো কিছুটা ব্যতিক্রম বা অন্যান্য নিয়ম কানুনে আর একটা নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। তো ওই যে নিয়ম নীতিগুলা, এগুলাকে মূলত বলাই হচ্ছে প্রোটোকল। তো এই প্রোটোকল ভিন্ন প্রোটোকল, এক ধরনের একটা প্রোটোকলের সাথে আর এক ধরনের আর একটা প্রোটোকলের সংযোগ স্থাপন করার জন্য আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রাংশটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গেটওয়ে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ সব নেটওয়ার্কই যে একই প্রোটোকলে একই নিয়ম নীতি নিয়ে তৈরি করা হবে তা নয়। তো ভিন্নতর যদি কোনো প্রোটোকলের সাথে আমরা সংযুক্ত হতে যাই তাহলে আমাদের নিশ্চয়ই তখন একটা ডিভাইসের প্রয়োজন এবং সেটাই হলো আমাদের গেটওয়ে। তারপর রিপিটার। তো রিপিটার হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্থাপনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস বা যন্ত্রাংশ। তো এই রিপিটারটা কি করে থাকে? রিপিটার মূলত নেটওয়ার্কিংয়ের জন্য যে সকল কম্পিউটার ব্যবহার করা হয়, এই একাধিক কম্পিউটারকে অনেক দূরবর্তী স্থানে স্থাপনের জন্য এই রিপিটার ব্যবহার করা হয়। কেন? কারণ নেটওয়ার্ক অনেক দূরবর্তী স্থান পর্যন্ত হতে পারে। শুধু স্বল্প পরিসরে নেটওয়ার্ক স্থাপন করা হবে তা নয়, অনেক বিস্তৃত এলাকা নিয়েও নেটওয়ার্ক গঠন করা হয়। তো সেই বিস্তৃত এলাকায় নেটওয়ার্ক গঠন করলে যখন একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারের দূরত্ব অনেক দূর পর্যন্ত হবে, তখন প্রেরক কম্পিউটার থেকে প্রেরণকারী তথ্য বা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে তথ্য প্রেরণ করলে পরে তখন একটা নির্দিষ্ট দূরত্বে যে ওই তথ্যটার গতি কমে যায় বা ওই তথ্যর গতি দুর্বল হয়ে পড়ে। তো ওই গতিটাকে আবার পুনরায় সবল করে
যে জায়গা দুর্বল হয়ে পড়ে ওই জায়গা থেকে ওই তথ্যকে আবার পুনরায় পূর্বের মতো সবল করে এবং ওই গতি নিয়ে পুনরার গতি নিয়ে ওখান থেকে প্রেরণ করার জন্য ওই কম্পিউটারটা তো আছে অনেক দূরে, ওই জায়গা প্রেরণ করার জন্য সেইখানে একটা রিপিটার স্থাপন করা হয়। এটাই মূলত রিপিটারের কাজ, অর্থাৎ যা নেটওয়ার্কিংয়ের কাজেই ব্যবহার হচ্ছে। কিন্তু কিভাবে ব্যবহার করা হচ্ছে, যে একটা কম্পিউটার বা প্রেরণকারী কম্পিউটার থেকে যদি তথ্য পাঠানো হয় তো ওই তথ্যটা গন্তব্যে বা প্রাপকের কাছে পৌঁছানো পর্যন্ত যদি মাঝখানে অনেক দূরত্ব থাকে তো ওই তথ্য একটা পর্যায়ে যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা যে দূরত্বে অতিক্রম করার পর ওই তথ্যটা দুর্বল হয়ে পড়ে, গতিটা দুর্বল হয়ে যায়। তাই ওই গতিটাকে সবল করে আবার পুনরায় পূর্বের গতি নিয়ে ওখান থেকে প্রেরণ করার জন্য সেইখানে একটা রিপিটার বসানো হয়ে থাকে। অর্থাৎ নেটওয়ার্কিং কম্পিউটারের দূরত্ব বাড়ানোর জন্য মূলত এই রিপিটার ব্যবহার করা হয়। অর্থাৎ নেটওয়ার্কিংয়ের দূরত্ব বিস্তৃত এলাকায় করার জন্য এই রিপিটার ব্যবহার করা হয়। আমরা স্বাভাবিকভাবে আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা দেখে থাকি যে রিপিটার বসানো হয়, যেমন এই যে ইসের কি বলে ওটাকে, ডিশ লাইন। অর্থাৎ টিভিতে আমরা যে ডিশ লাইনটা স্থাপন করে থাকি ওই ডিশ লাইনেরও দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে যেখান থেকে পরিচালনা করা হচ্ছে তথ্য, কিন্তু ওই ডিশের ব্যবসা যারা করে তারা মাঝে মাঝে এক এক জায়গা ওই ডিশের তারের থাকে ওর মাঝে রিপিটার স্থাপন করে। কারণ কি, ওখান থেকে তথ্যটা এসে হয়তো দূরত্বে আরেক জায়গা অন্য বাড়ি ও বাড়ি অনেক দূরে একটা গ্রামে একটা এলাকায় দূরে টিভি আছে এবং সেখানে তথ্যটা প্রেরণ করার জন্য মাঝে মাঝে যাতে তথ্যটা সব জায়গায় ভালোভাবে যায় এবং সমান গতি নিয়ে যায়, যার কারণে মাঝে মাঝে রিপিটার বসানো হয়। ও এক ধরনের রিপিটার। ঠিক নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও এই রিপিটারটা কম্পিউটারের বিস্তৃত এলাকায়, অর্থাৎ নেটওয়ার্কিংটা যখন একটু বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ দূরত্বে স্থাপন করা হয় বা দূরে তথ্য পাঠানো হয়, সেই ক্ষেত্রে মাঝে মাঝে এই রিপিটারটা বসানো হয়ে থাকে। তারপর ব্রিজটা হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে একটা ল্যানের সাথে আর একটা ল্যানের সংযুক্ত করার জন্য, একটা ল্যান নেটওয়ার্কের সাথে আর একটা ল্যান নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য এই ব্রিজ ডিভাইসটা বা এই যন্ত্রাংশটা ব্যবহার করা হয়ে থাকে নেটওয়ার্কিংয়ে। তো এই ব্রিজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোকাল ব্রিজ, একটা রিমোট ব্রিজ, আর একটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। তো লোকাল ব্রিজ সাধারণত ল্যান স্থাপনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর রিমোট ব্রিজ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা অবস্থানগতভাবে আলাদা একাধিক ল্যানের জন্য, অর্থাৎ এই এলাকায় একটা নেটওয়ার্ক স্থাপন করা আছে, ভৌগোলিকভাবে আর একটা ল্যান একটু দূরে বা অন্য জায়গায় স্থাপন করা আছে, ওই একাধিক ল্যানের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই রিমোট ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। আর ওয়্যারলেস ব্রিজ মূলত ল্যানের একাধিক স্টেশনকে সংযুক্ত করার জন্য, অর্থাৎ ল্যানের মধ্যে একাধিক ওয়ার্ক স্টেশন থাকে, তো সেই একাধিক ওয়ার্ক স্টেশনগুলো সংযুক্ত করার জন্য এই ওয়্যারলেস ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মূলত দেখতে পাচ্ছি যে ব্রিজটা একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো লোকাল, রিমোট এবং ওয়্যারলেস এক একটি ব্রিজ
এক এক রকমের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মূলত নেটওয়ার্কিং স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা ডিভাইস সমূহ। আমরা আমাদের বইয়ে যে নেটওয়ার্কিং স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি বা নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান, এইটা দ্বিতীয় অধ্যায়ের যে স্থানে আছে ওখানে আমরা এই ডিভাইসগুলো, এই যন্ত্রাংশগুলো সম্পর্কে একটু ধাপে ধাপে যদি খুব সুন্দরভাবে একটু দেখি বা পড়ি, তাহলে পরে জিনিসগুলা আশা করি আরও ক্লিয়ার হবে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ হয়তো নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করতে পারি। দেখা যাক আমাদের কি আছে পরবর্তীতে, দেখি। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা নেটওয়ার্ক টপোলজি পূর্বে থেকে একটু দেখে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ টপোলজি আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টপোলজি দেখতে পাবো। বিভিন্ন ধরনের টপোলজি গঠন কিভাবে হয় সেটা দেখতে পাবো, ওটা কিভাবে গঠন করতে হয়, এবং ওখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন কিছু না কিছু থাকে। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।